আমাকে দুইজন সিনিয়র কর্মকর্তা আজকে সেনাবাহিনীর সিনিয়র লেভেলের কর্মকর্তা যারা রিটায়ার্ড, তারা কিন্তু আমাকে নিশ্চিত করেছে যে সেনাবাহিনী শেখ হাসিনা এই টার্মোয়েলের সময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এসেছিল। কারণ যেহেতু সে সেনা প্রধানের আত্মীয়, সে ভেবেছে যদি এই আন্দোলনকারীরা বিএনপি জামাত মিলে যদি গণভবন আক্রমণ করে, তাহলে তার জন্য পালিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। সেই ক্ষেত্রে সে বিশ্বস্ত মনে করেছে সেনাবাহিনীকে, যেহেতু সেনাপ্রধান যদি তার বোনের জামাই, অ্যাটলিস্ট তাকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে, কারণ মানুষ ক্যান্টনমেন্টে ঢোকার ক্ষেত্রে 10 বার ভাববে। এই ক্ষেত্রে এখন এই যে শেখ হাসিনা ওই যতই 2 দিন 4 দিন বা সেনাপ্রধান বা সেনাবাহিনীর এই বক্তব্য দিয়ে, সেনাবাহিনীর এই ভূমিকা দিয়ে, যতই আপনি 3 দিন 5 দিন 7 দিন বা 15 দিন আপনি হয়তো সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আলটিমেটলি শেখ হাসিনা আপনাকে এই ক্ষমতা থেকে যেতে হবে এবং যেতে হবে। এবং একই সাথে দেখেন সুন্দর করে অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল কেবল যেখান থেকে ইন্টারনেটের ডিসপার্সটা হয়, সেখানেও নাকি আগুন দেওয়া হয়েছে। এবং আমাদের যে মেট্রো রেল, সেখানেও নাকি আগুন দেওয়া হয়েছে। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এখানে কিন্তু স্পেশাল পুলিশ থাকে এবং সিকিউরিটি থাকে। তাহলে এখানে যখন আগুন দেওয়া হলো, তাহলে কোন পুলিশ সদস্য এখানে নিহত হয়েছে অথবা কোন পুলিশ সদস্য এখানে আহত হয়েছে? যেখানে জেল থেকে কয়েদিরা পালিয়ে গিয়েছে, এটাও শেখ হাসিনার ওই যে নাটক কিনা? কারণ আপনি জেলখানার ভিতরে এখানে সিকিউরিটি থাকে, অস্ত্রধারী জেল পুলিশ থাকে, সেখানে তালা ভেঙে এখানে কয়েদিরা পালিয়ে যাবে। এবং আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেখানে নাকি 100 বা 150 অস্ত্র নাকি লুট হয়েছে। হ্যাঁ, এইটা একটা সরকারের থেকে একটা ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ রেডি করা হয়েছে যে এই অস্ত্রগুলো জামাত শিবির করেছে এবং এই জামাত শিবিরের অস্ত্র উদ্ধার করার জন্য সেনাবাহিনী ছাড়া আর কোনো বিকল্প নেই। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের যেভাবে প্রথমে অলিখিতভাবে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে গুলি করার হুকুম দিয়েছিল, এবং পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি যখন হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে, যখন দেখে যে 200, 250, 300 নিহত হয়ে গেছে, তখন শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আমার পার্শ্ববর্তী দেশের এবং আমাদের গোয়েন্দা সংস্থা মিলে তখন ভাবলো যে তাহলে কি করা যায়। তখন তারা বিটিভিতে আগুন লাগিয়ে দিলেন, যে এটা মানুষকে যাতে বোঝানো যায় যে বিটিভিতে আগুন দেওয়া হয়েছে। বিটিভির সাথে অন্যান্য সম্প্রচার গুলো কিন্তু সম্পর্কযুক্ত, অন্যান্য চ্যানেলগুলো সম্পর্কযুক্ত। তখন বলবে যে বিটিভিতে যেহেতু আগুন দিয়েছে, এই কারণে এই সম্প্রচার গুলো বন্ধ হয়ে গেছে। এবং একই আন্দোলনটা যাতে ডিসপার্স হয়ে যায়, এটা করার জন্য এই সমস্ত ভিডিওগুলো ছড়ানো হয়েছে। যদিও লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, এই ভিডিওটা মনে সত্য, কারণ আমি অনেকের সাথে কথা বলেছি। হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান নামে একজন চাকরিরত আছে, 42 বিএমএ লং করছে। তা এখন একটা বাহিনী 2 লক্ষ ফোর্স, সেখানে 1-2টা কুলাঙ্গার থাকতেই পারে এবং থাকবে এটাই। এবং একই সাথে আমি 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল নিয়াজির যে ভূমিকা এবং যে আচরণের সাথে আমি জেনারেল ওয়াকারুজ্জামানের আমি মোটামুটি ভূমিকা একই রকম সিমিলার পাচ্ছি। জেনারেল নিয়াজিও কিন্তু মাঝে মাঝে হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় যেতেন, যে ধ্বংসযজ্ঞ উপলব্ধি করতেন বা দেখতেন, সচক্ষে দেখতেন এবং মিডিয়াতে এসে ব্রিফ করতেন যে মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধারা কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই বর্ণনাগুলো তিনি বলতেন এবং তিনি দিতেন। এবং জেনারেল নিয়াজি কিন্তু কোনো সময় কতজন মুক্তিযোদ্ধাকে নিহত হয়েছে এবং কতজন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, কতজন মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে, কতজনকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, এই কথাগুলো তিনি কিন্তু একটিবারও বলতেন না এবং দুঃখ প্রকাশ করতেন না। আমি ঠিক একই পুনরাবৃত্তি সেই 1971 সালে জেনারেল নিয়াজি ইস্ট পাকিস্তানের 7.5 কোটি জনগণের সাথে যে আচরণটি করেছিলেন, খুব এক্স্যাক্টলি আমি জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যবহারে আমি সেই জিনিসটা দেখতে পেলাম। উনিও হেলিকপ্টারে বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, আগুন দিয়েছে, সেগুলো উনি পরিদর্শন করলেন। পরিদর্শন করে এসে উনি বিবৃতি দিলেন, উনি ব্যাখ্যা দিলেন, কিন্তু উনি একটিবারও 4 থেকে 500 তরতাজা ইয়াং তরুণ ছাত্র নিহত হলো, একটিবারও তিনি এটা আলোচনা করলেন না, প্রকাশ করলেন না, রেফারেন্স দিলেন না, দুঃখ প্রকাশ করলেন না। উপরন্তু তিনি বললেন যে যে সমস্ত সরকারি স্থাপনা ধ্বংস করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে, এই ব্যাপারে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন এই কাজগুলো করাটা ঠিক হয় না এবং এটা অনাকাঙ্ক্ষিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে
2-3 দিনের ভিতর আরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং স্বাভাবিক। এটি আমি 1971 সালের জেনারেল নিয়াজির যে ভূমিকা, নিয়াজির যে দর্শন ছিল, আমি জেনারেল ওয়াকারুজ্জামানেরও দর্শন ওইভাবে দেখতে পাচ্ছি। বাট আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে একটু স্মরণ করে দিতে চাচ্ছি। জেনারেল নিয়াজি কিন্তু আলটিমেটলি আত্মসমর্পণ করেছিল এবং করুণ পরিণতির মাধ্যমে আত্মসমর্পণটা হয়েছিল। এবং ওই সময় যদি ভারত তাদেরকে প্রাণ ভিক্ষা না দিত, তাহলে কিন্তু ভারতের সৈন্যবাহিনীর কাছে এবং মুক্তিযোদ্ধাদের কাছে তাদের যে সৈন্যবাহিনী ছিল 40 থেকে 45,000, বিশেষ করে কমান্ডার লেভেলে যারা ছিল তাদেরকে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হতো অথবা প্রকাশ্যে গুলি করে হত্যা করা হতো। যাই হোক, এখন যেটা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান, আমি জানি আজ হোক কাল হোক তিনি পরাজিত হবেন এবং এই শেখ হাসিনা স্বৈর শাসক পরাজিত হবে। কারণ অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল কেবল এখানে আগুন লাগানো হয়েছে মানুষকে বোঝানোর জন্য যে আন্দোলনকারীরা এটা আগুন দিয়েছে, এই কারণে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে। এটা আসলে শেখ হাসিনা ওবায়দুল কাদের যখন দেখেছে যে 200-300 নিহত হয়ে গেছে, তখন কি করবে এটা ধামাচাপা দেওয়ার জন্য তারা বলেছে তাহলে তোমরা এই কাজটা করো, এই কাজটা করলে আমরা আন্দোলনকারীদের উপর এটা চাপিয়ে দিব এবং সেনাবাহিনী নামানোর একটা যৌক্তিকতা আসবে। এখন তো আমার সন্দেহ হচ্ছে যে এটা কিন্তু আমার কাছে মনে হয় না, কারণ প্রধানমন্ত্রী যেখানে মিটিং করেন সেখানে আমি কমপক্ষে চাকরি করার সুবাদে আমি 10 বার গিয়েছি। তো ওইখানে ডানে বামে সব জায়গায় কিন্তু আমার কম বেশি কিন্তু মুখস্থ। এই কারণে আমার কাছে যেটা মনে হয় কর্নেল মুস্তাফিজ, কারণ যদি ভারতের কোনো রাজ্য থেকে থাকে, রাজ্য যদি ত্রিপুরা বা কলকাতা যদি থেকে থাকে, তাহলে তো আমার ঢাকায় আসতে তো ½ আওয়ার লাগে। ওরা তো স্পেশাল হেলিকপ্টার, আর ভারত যদি তাকে আগে ভিসা দিয়ে রাখে, যদি ইমিগ্রেশনে কোনো সমস্যা যদি না থাকে, তাহলে তো ওনার তো আসতে আধা ঘন্টা লাগে। কিন্তু আমাকে কর্নেল মুস্তাফিজ, আমাকে 2জন সিনিয়র কর্মকর্তা, আজকে সেনাবাহিনীর সিনিয়র লেভেলের কর্মকর্তা যারা রিটায়ার্ড, তারা কিন্তু আমাকে নিশ্চিত করেছে যে সেনাবাহিনী শেখ হাসিনা এই টার্মোয়েলের সময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এসেছিল। এই ক্ষেত্রে আমাকে কিন্তু আজকে 2জন এই ধরনের একটা আইডিয়া দিয়েছে, তিনি সেনাবাহিনীর অধীনে ছিল এবং সেনা প্রধানের নিয়ন্ত্রণে ছিল। তো এখন এখনো যে শেখ হাসিনা কোথায় আছে এটা তো আপনি নিশ্চিত করে আপনি বলতে পারেন না যে উনি যে আসলে গণভবনে আছে, নাকি সেনা প্রধানের নিয়ন্ত্রণে আছে, নাকি উনি ভারত থেকে অফিস করছে, যখন মিটিং করার দরকার হচ্ছে উনি আবার আধা ঘন্টার জন্য চলে আসছে। এটা কর্নেল মুস্তাফিজ যে কথাটা বলেছে, কথাটা সত্য, কারণ উনি ভেবেছিলেন উনি ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন এবং ওনার এই ক্ষমতা থেকে এক্সিট করার কোনো উপায় নাই। হয়তো বা আমার কাছে যেটা মনে হয়, ইন্ডিয়ায় যে তখন উনি মিটিং করেছেন, মিটিং করার পরে উনি হয়তো সেনাবাহিনীর কাছ থেকে একটা আশ্বস্ত বাণী জানতে চেয়েছিল, যেটা আমার ধারণা এটা ভারত নেগোশিয়েট করে দিয়েছে। ভারত যখন সেনাবাহিনী নেভি এয়ারফোর্স 3 বাহিনী প্রধানের কাছ থেকে আশ্বস্ত পেয়েছে যে তারা শেখ হাসিনার পক্ষে কাজ করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে, এই ধরনের একটা নিশ্চয়তা পাওয়ার পরে কর্নেল মুস্তাফিজ যেটা বলেছি, আমি মনে করি এটা সত্য। এটা নিশ্চয়তা পাওয়ার পরে উনি বাংলাদেশে আবার ব্যাক করেছে এবং করার পরে উনি মিডিয়াতে এসেছে এবং উনি ভেবেছেন যে তাকে তো ক্ষমতাচ্যুত যদি করতে পারে, একমাত্র সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করতে পারে, অথবা সেনাবাহিনী যদি তার কাছে ক্ষমতা নাও নেয়, তাহলে সেনাবাহিনীর যে ভূমিকা, সেনাবাহিনী যদি নিউট্রাল আচরণ করে, তাহলে উনি জনগণের আন্দোলনে যেভাবে বিশ্বের স্বৈর শাসকরা ক্ষমতাচ্যুত হয়েছে, উনি ক্ষমতাচ্যুত হবেন এবং করুণ পরিণতির মাধ্যমে ওনার বিদায় নিতে হবে। তো এটাই ছিল আমার যে কর্নেল মুস্তাফিজ যে আলোচনা করলেন, আলোচনা যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং শেখ হাসিনার যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং আমাদের সেনা প্রধানের যে বক্তব্য, এবং সাথে সাথে আমাদের পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং আমাদের র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য দেখেও কিন্তু আমি খুবই মর্মাহত হয়েছি। ব্যারিস্টার হারুন, যিনি র্যাবের ডিজি, ওনাকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে, তখন সাংবাদিকরা বলেছে যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে। উনি দেখেন একজন ব্যারিস্টার এট ল, উনি এডিশনাল আইজিপি র্যাঙ্কের একজন কর্মকর্তা। উনি কি বলছেন? উনি বলছেন যে না, আমার কাছে প্রমাণ আছে যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করে নাই। ওয়ারাজ শত শত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যেখানে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে। তো তার মানে আপনি দেখেন, উনি যে একটা মিথ্যা কথা বলবেন, একজন ব্যারিস্টার এট ল এবং ব্যারিস্টার এট লদেরকে কিন্তু এটা শেখানো হয় যে কিভাবে মিথ্যুক আপনি ধরবেন। তো তার মানে ওনার ট্রেনিং এও আমার কাছে তো মনে হচ্ছে যে দুর্বলতা আছে, যে আপনি ব্যারিস্টার এট ল ডিগ্রি নিলেন, আপনি একটা মিথ্যা কথাকে একটু সুন্দর করে উপস্থাপন করে বলবেন,
হাসিনার পক্ষে, শেখ হাসিনার পক্ষে, কিন্তু সেই কথাটাও আপনি সুন্দর করে বলতে পারলেন না। তার মানে আপনি একটা মিথ্যা কথা যখন আপনি ঢাকতে যাবেন, তখন কিন্তু আপনাকে আরেকটা মিথ্যা প্রকাশ পেয়ে যায়। আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশও কিন্তু উনি যেভাবে ভাষণ দিয়েছে এবং যে অ্যাগ্রেসিভ গতিতে ভাষণ দিয়েছেন, আমি গত 30 বছরে ওনার এই ভাষণ আমি দেখি না। এবং আমার কাছে এখনো সন্দেহ হচ্ছে যে আমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের এই ভাষণটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওনার ঠোঁটটা লিপসিং করে আমার কাছে মনে হয় যে ওনারও এই বক্তব্যটা দেওয়ানো হয়েছে। কারণ এই বক্তব্যগুলো দেওয়ানো হয়েছে কেন? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের এই ভাষণ, সেনাপ্রধানের এই ভাষণ, ওই যে র্যাবের ডিজির যে ভাষণ, এইগুলো দিয়ে আন্দোলনটাকে একটু একটু ডাইভার্সিফাইড করে ফেলা, একটু স্তীমিত করে ফেলা। কিন্তু আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে আন্দোলন স্তীমিত হয় নাই। কারণ আপনার যদি স্পেসিফিক রোগ হয়, আপনার যদি যক্ষা হয়, তাহলে আপনি যদি না জানেন যে আপনার যক্ষা হয়েছে, তাহলে আপনি যদি যক্ষার ওষুধ যদি আপনি না খান, তাহলে আপনি যদি হাই পাওয়ারের কাশির ওষুধ খান, তাহলে আপনার 3 দিন বা 4 দিন হয়তো কাশি নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু আলটিমেটলি যক্ষার জীবাণু কিন্তু আপনাকে মেরে ফেলবে।